আসসালামু আলাইকুম। ইফাত আরা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলায় উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন শেষে কিছুক্ষণের মধ্যে সেখানে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। প্রায় 200 বছরের প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে আকাশপথে যশোরে পৌঁছানোর পর সেখান থেকে বাসে শার্শা উপজেলায় যান তারেক রহমান। সফর শেষে সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আরও জানতে যাচ্ছি যশোরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচি বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তারেক রহমান এই মুহূর্তে আসলে মঞ্চে আরোহণ করছেন। আমি আছি উলুশী খালের দাঁড়িয়ে। উলুশী খালই তিনি কিছুক্ষণ আগে এই জায়গাটিতে উলুশী খাল কেটে উদ্বোধন করেছেন এবং এর পরে তিনি আসলে এখানে একটি বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ এই জায়গাটিতে তিনি খালের কেটে উদ্বোধন করেছেন এবং এখন আসলে তিনি এর পরে তারেক রহমান খালের পাশে যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ করেছেন। এখন তিনি মঞ্চে আরোহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খাল পাড়েই একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে তিনি অবস্থান করছেন। সেই খাল পাড়ের মঞ্চে তারেক রহমান এই মুহূর্তে রয়েছেন। তিনি কিছুক্ষণ আগেই, অর্থাৎ মিনিট পাঁচেক আগেই কিন্তু এসে পৌঁছেছেন এই যশোরের শার্শা উপজেলার উলুশী ইউনিয়ন এবং উলুশী ইউনিয়নের উলুশী খাল তিনি কেটে উদ্বোধন করেছেন এবং এরপরে একটি বৃক্ষরোপণ করেছেন। এই খালটি মূলত 4 কিলোমিটার, প্রাথমিকভাবে এই খালটি আজকে যে উদ্বোধন করলেন, অর্থাৎ 4 কিলোমিটার খননের জন্য তিনি এই খালটি কেটে উদ্বোধন করলেন। তারেক রহমান সকালে আসলে বিমানযোগে ঢাকা থেকে এসে পৌঁছেছিলেন বিমানবন্দরে, যশোর বিমানবন্দরে। সেখানে সার্কিট হাউসে তাকে অভিবাদন জানানো হয়। সেই অভিবাদন গ্রহণের পরে তিনি আসলে তার এখানে রাখা লাল বাসে করে তিনি এসেছেন এই যশোর থেকে শার্শা উপজেলায়। যশোর থেকে শার্শা উপজেলার দূরত্ব প্রায় 33 থেকে 34 কিলোমিটার, সেটি তিনি এসেছেন এবং সেই পথ পাড়ি দিয়ে তাকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু অভিবাদন জানিয়েছে এবং তার গাড়িকে ঘিরে মানুষের অভিবাদন ছিল এবং সেই অভিবাদন গ্রহণ করতে করতে নিয়ে এসেছেন। এসেই তিনি কিন্তু প্রথমে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন পরে আগেই বলেছি যে তিনি বৃক্ষরোপণ করেছেন এবং এইখানে তিনি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন। এই বক্তব্যটি আসলে মূলত এই খালকে ঘিরে, খালের চারপাশে যে মানুষ রয়েছে, বিশেষ করে এটি একটি জনসভা নয়। এখানে আসলে আশপাশের গ্রামের এবং কৃষি নির্ভর মানুষরাই মূলত এই সমাবেশটিতে অংশগ্রহণ করছে। এটি কোনো বিএনপি আহুত কোনো জনসভা নয়, তবে বিএনপি যে জনসভাটির আহ্বান করেছে সেটি হচ্ছে বিকেলে ঈদগাহ ময়দানে, বিশেষ করে যশোর জেলা শহরের ঈদগাহ ময়দানে শহরের ভেতরে। সেটি হচ্ছে যে বিএনপি আহত এবং সেটি একটি বড় ধরনের জনসমাগম হবে সেখানে ধারণা করা হচ্ছে। এইখান থেকে তারেক রহমান যাবেন হচ্ছে যশোরে গিয়ে তিনি একটি হাসপাতালের ফলক উন্মোচন করবেন এবং সেখানে এরপরে তিনি একটি লাইব্রেরি পরিদর্শন করবেন এবং এরপরে তিনি আবার বিশ্রামের পরে বিকেলবেলা তিনি যশোরের ঈদগাহ মাঠে যে জনসভা রয়েছে সেই জনসভাটিতে অংশগ্রহণ করবেন এবং বিএনপির যে প্রতিশ্রুতি আসলে খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি তিনি আসলে শুরু করেছিলেন দিনাজপুর থেকে। তারই ধারাবাহিকতায় তিনি আজ যশোরের এই শার্শা উপজেলার উলুশী খাল তিনি খনন করতে যাচ্ছেন। বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে যে এই খালটি তিনি পুনঃখনন করতে এসেছিলেন, এটি 76 সালে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি কিন্তু এই খালটি খনন শুরু করেছিলেন। তাই কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। জানছিলাম প্রধানমন্ত্রীর যশোর সফরের খবর। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রামক এই রোগে বাড়ছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে গত 1.5 মাসে সারা দেশে 251 শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আরও খবর জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুরভি, সকাল থেকে আমরা বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছি এবং যে হাসপাতাল পরিদর্শন করে শিশুদের যে বিভাগগুলো রয়েছে সেই শিশুদের বিভাগগুলো আমরা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে অধিকাংশ শিশু ঠান্ডা, নিউমোনিয়া এবং বিশেষ করে হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং বর্তমানে আমরা শিশু হাসপাতালে অবস্থান করছি এবং শিশু হাসপাতালে যেহেতু একটি বিশেষায়িত হাসপাতাল শিশুদের জন্য এবং এই হাসপাতালে সারা দেশ থেকে সিরিয়াস যে রোগীগুলো রয়েছে তাদেরকে এখানে রেফার করা হয় এবং তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এনআইসিউতে ভর্তি করা হয়েছে হামরোগ আক্রান্ত হওয়ার কারণে এবং যারা মোটামুটি সুস্থ রয়েছেন তাদেরকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে গত 2 দিনই কিন্তু প্রায় 20 জন শিশু মারা গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় 251 জন শিশু মারা গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 32,000-এরও অধিক এই রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে 21,000-এরও বেশি শিশু বাংলাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতো আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি প্রায় 17,000-এরও শিশু এই রোগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কিন্তু এই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু আমাদের ঢাকা বিভাগেই বেশি রয়েছে বলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানতে পেরেছি, প্রায় 14,000-এর অধিক। এরপরে অবস্থান করছে রাজশাহী বিভাগ, প্রায় 6,000-এরও অধিক শিশু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে হামরোগ যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে, তবে টিকাদান কর্মসূচির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে কিন্তু এটার ফলাফল পেতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে চিকিৎসকরা বলছেন যেহেতু এটি সারা দেশে এখন মহামারী আকারে প্রায় ছড়িয়ে পড়েছে তাই শিশুদেরকে যারা এই রোগে আক্রান্ত হবে সন্দেহজনকভাবে হলো তাদেরকে আইসোলেট করতে হবে এবং যেসব শিশু সুস্থ রয়েছে তাদেরকে সচেতন রাখা এবং অভিভাবকদেরকে ভূমিকা রাখতে হবে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। সুরভি, জানছিলাম হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর। যে কোনো অসহায় নিপীড়িত ভুক্তভোগী এখন থেকে বিনামূল্যে আইনি সেবা পাবেন, যার খরচ বহন করবে সরকার। তবে যে কোনো মিথ্যা মামলার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানী করাইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে জার্মান অ্যাম্বাসির সহায়তায় ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, মানুষ হয়রানি ও কোনো অবিচারের শিকার হলে হটলাইনে কল দিলে বিনা পয়সায় আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সব খরচ বহন করবে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প। মন্ত্রী বলেন, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের মাসিক ভাতার পর এখন নতুন করে সংযোজন হলো এই লিগ্যাল এইড কর্মসূচি। আমাকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে তার বিরুদ্ধে যদি আমার আইনগত ব্যবস্থা নিতে হয় তাহলে ভয় পাইতে হবে না যে আমি টাকা কোথায় পাবো। তাদের জন্য টাকা দেবেন সরকার, তাদের পাশে থাকবেন সরকার। সরকারের একটি রাজনৈতিক এবং নীতিগত এটা অঙ্গীকার। আজ শেরে বাংলায় একে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসের ক্ষণজন্মা এই নেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নেতার রাজনৈতিক ইতিহাসের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী তার বাণীতে অবহেলিত কৃষক সমাজের বন্ধু হিসেবে উল্লেখ করেন শেরে বাংলা একে ফজলুল হককে। তার সংবেদনশীলতা, মমতা এবং রাজনৈতিক আপোষহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন বলে বাণীতে উল্লেখ করেন তারেক রহমান। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।